আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইজি লেসনের আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব এসএসসি এর ব্যবসায় শিক্ষা শাখার ব্যবসায়ী উদ্যোগ বইয়ের প্রথম অধ্যায়, যে ব্যবসায়ের ধারণা। এন্ড ব্যবসায়ের ধারণাটা কি এবং ব্যবসায়ের উৎপত্তি কোথা থেকে, ব্যবসায়ের মধ্যে কি কি আওতা রয়েছে এবং ব্যবসায়িক পরিবেশগুলো কি কি, এগুলা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে শুরু করা যাক ব্যবসায়ের ধারণা দিয়ে। ব্যবসায়ের ধারণাটা কি? ব্যবসায়ের ধারণাটা যদি আমরা সংক্ষেপে একটু বলি, সেটা হচ্ছে ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন, এবং ব্যবসায়ের সংজ্ঞায় বলা হয়ে থাকে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ সকল অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলা হয়ে থাকে। প্রথম কথা হচ্ছে মুনাফা অর্জন, থাকতে হবে মুনাফা অর্জন, এবং থাকতে হবে বৈধতা, আরেকটা কথা হচ্ছে ব্যবসা কি সকল অর্থনৈতিক কর্মকাণ্ড হতে হবে। তাহলে মুনাফা অর্জনের জন্য যদি আমরা কোনো কাজ করে থাকি এবং সেটা যদি আইনগতভাবে, মানে আমরা যেই দেশে ব্যবসাটা পরিচালনা করব ওই দেশের আইন দ্বারা যদি ব্যবসাটাকে যদি বৈধতা হয়ে থাকে বা বৈধতা থাকে, তাহলে সেটাকে আমরা ব্যবসা বলতে পারি, বা ব্যবসার ধারণা হিসেবে এটাই হচ্ছে ব্যবসা। যেমন এক্ষেত্রে আমরা বলতে পারি একজন উকিলের ব্যবসা হতে পারে, ছোট টং দোকানের চায়ের ব্যবসা হতে পারে, যেগুলো হচ্ছে একটা দেশে, যে দেশে আপনি ব্যবসা করবেন সেই দেশের আইন দ্বারা যদি বৈধ হয়ে থাকে সেটাই হচ্ছে, এবং মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে, তাহলে সেটাকেই ব্যবসা বলা হয়ে থাকে। এক্ষেত্রে কিছু জিনিস ব্যবসা হবে না, যেমন যদিও সেটা বৈধ হবে, যেমন সকালবেলা মা নাস্তা তৈরি করে আমাদের জন্য, রুটি দিয়ে আমরা সকালবেলা নাস্তা করি, ওইটা মায়ে যদিও উৎপাদন করতেছে, তাহলে সেই উৎপাদনটা কিন্তু আমাদের ব্যবসায়ের অন্তর্ভুক্ত হবে না, কারণ হচ্ছে সেই উৎপাদনের পিছনে অর্থনৈতিক বা মুনাফা অর্জনের কোনো উদ্দেশ্য থাকে না। তো সেক্ষেত্রে সেটা ব্যবসা হবে না। আর আমরা এই ব্যবসায়ের ধারণা বোঝার জন্য একটা আর্টিকেল পড়ি, যেটা হচ্ছে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষক জনাব আসাদুজ্জামান নবম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ বিষয় প্রথম ক্লাসে আসলেন। শিক্ষার্থীরা তাকে আন্তরিকভাবে স্বাগতম জানালো। শুভেচ্ছা বিনিময়ের পর তিনি শিক্ষার্থীদের সকলের উদ্দেশ্যে প্রশ্ন রাখলেন যে, তোমাদের মধ্যে কে কে ব্যবসায়িক পরিবার থেকে এসেছো? ব্যবসায়িক পরিবার থেকে ব্যবসায়িক পরিবার থেকে এসেছো। একজন শিক্ষার্থী বললেন তার বাবার চালের ব্যবসা আছে। আরেকজন শিক্ষার্থী বললেন তার বাবা হাঁস মুরগির খামার রয়েছে, এবং একজন শিক্ষার্থী বললেন যে তার বাবার ওষুধের দোকান রয়েছে। অন্য এক শিক্ষার্থী বললেন তার মায়ের একটা বিউটি পার্লার রয়েছে। শিক্ষক সকলের কথা মন দিয়ে শুনলেন এবং বললেন, তোমাদের অভিভাবকদের সবগুলো কাজই অর্থনৈতিক কাজে ব্যবসায়ের অন্তর্ভুক্ত হবে, যদি তার জীবিকা নির্বাহ এবং মুনাফা অর্জনের আশায় করে থাকে। তো যে ক্ষেত্রে এখানে প্রথম শিক্ষার্থীদের বাবা চালের ব্যবসা তো উনি মুনাফা অর্জনের জন্য করে থাকে, এবং হচ্ছে সেটি বাংলাদেশের আইন দ্বারা বৈধ, তাই এটাও একটা ব্যবসা। এবং দ্বিতীয় জন বলছে তার বাবার হাঁস মুরগি খামার রয়েছে, এটাও একটা ব্যবসা। হাঁস মুরগি আমরা জানি, খামার থেকে আমরা মাংসর যে আমাদের চাহিদাটা রয়েছে সেটা আমরা পূরণ করতে পারি। তো সেক্ষেত্রে এটাও আমাদের জন্য একটা ব্যবসা, কারণ হাঁস মুরগি পালন করা এটা আমাদের দেশীয় আইনে বৈধ, এবং কি এটা একটা অর্থনৈতিক কাজ, এবং যে ব্যক্তি খামার করে থাকে সেই ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে এই খামার করে। এবং অন্য শিক্ষার্থীর বাবা ওষুধের দোকান করে, এটা একটা সেবামূলক ব্যবসায়িক কর্মকাণ্ড, যেখানে উনি ওষুধের ক্ষেত্রে যে ওষুধগুলো বাংলাদেশের আইন দ্বারা বৈধতা রয়েছে এবং কি এটা মুনাফা অর্জনের উদ্দেশ্যে তিনি করতেছে, তার মানে এটা একটা ব্যবসায়িক উদাহরণ। এবং অন্য শিক্ষার্থীর মায়ের বিউটি পার্লারটা এটা হচ্ছে যদি পারিবারিক হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে এটা ব্যবসা হবে না, যদি এখানে যদি ওই মায়ের যদি কি থাকে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড তো চলতেছে, যদি মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে তাহলে সেটাও একটা ব্যবসা হতে পারে। এবং এর পরবর্তীতে কি রয়েছে যে দিনে 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 মানুষের চাহিদা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে অর্থনৈতিক কর্মকাণ্ড ও আওতা বাড়তে থাকে, ফলে শুরু হয় পশু শিকার, খাদ্যশস্য উৎপাদন ও পণ্যের বিনিময়ের মতো কর্মকাণ্ড।
তাহলে দিন দিন যেভাবে মানুষ এক সময় কি হতো, মানুষ নিজেরা পশু শিকার করত, সে পশু খেয়ে বেঁচে থাকতো। কেউ দেখা গেল শস্য একটা উৎপাদন করতো, সে সেই শস্য খেয়েই বেঁচে থাকতো। আদিকালে মানুষগুলো এইরকমই ছিল, যে যার যতটুকু প্রয়োজন সে ততটুকু পণ্য উৎপাদন করত, এবং কি যে যতটুকু প্রয়োজন মাংস সে ততটুকু পণ্য মাংসই শিকার করত, এবং সেটা খেয়ে তাদের জীবন পার করে দিত। এখন আস্তে আস্তে যখন মানুষ সভ্যতার কাছাকাছি আসতেছে, তখন মানুষের এই প্রয়োজনটা অনুভব হলো যে যে চাল উৎপাদন করে তার মাংসের প্রয়োজন, যে মাংস উৎপাদন করে তার মাছের প্রয়োজন। এভাবে করে তাদের বিভিন্ন পণ্যের বা বিভিন্ন খাদ্যের বিভিন্ন ডিফারেন্ট টাইপস এর স্বাদ নেওয়ার জন্য তারা কি করে, এখন বিনিময়ের প্রথাটা চালু করে, যে তুমি যদি কি করো, চাল উৎপাদন করো, তাহলে আমি মাংস উৎপাদন করি, তাহলে আমি মাংস শিকার করি। তো এখানে এ যদি 1 কেজি চাল দিত, তাহলে এই দিত 1 কেজি মাংস। এভাবে করে প্রচলনটা শুরু হলো। তো এই প্রচলনে দেখা যায়, তো মানুষ তো আস্তে আস্তে যেহেতু সভ্যতার দিকে আসতেছে, তো মানুষ এই জিনিসটা এখন বুঝতে শুরু করছে যে 1 কেজি মাংস মানে 1 কেজি বলতে তখন হয়তো বা তারা অন্যভাবে এটা পরিমাপ করতো, যদিও তখন পাল্লা মানে যে ওজন করার যন্ত্র সেটা হয়তো বা তখনও কি হয় নাই, আবিষ্কার হয় নাই। তো সেক্ষেত্রে তারা এইভাবে কোনো একটা ভাবে মেজার মানে হচ্ছে মাপতো, এবং সেই মাপের অনুযায়ী একটার পরিবর্তে আরেকটা দিত আর কি, যে চাউলের পরিবর্তে সে কি দিত, মাংস দিত, মাংসের পরিবর্তে চাল। তো এক সময় মানুষ যেহেতু সভ্যতার কাছাকাছি ছিল আসতেছে, তখন মানুষ এটা বুঝতে শুরু করছে যে 1 কেজি চাল যেই মূল্যবান তার থেকে মাংসটা অধিক মূল্যবান। যখন এইগুলা মানুষ শিখতে শুরু করছে যে 1 কেজি মাছের মানে যে পরিমাণ মাছ এবং ওই পরিমাণ আলু দুইটাই কিন্তু সমান মূল্যের নয়, এগুলো আস্তে আস্তে মানুষ শিখতে শুরু করছে। তখন আস্তে আস্তে কি হয়, বিনিময় প্রথা, পণ্যের বিনিময়ের পরবর্তীতে এখন পণ্য দ্রব্যের বিনিময়ে কি শুরু হয়, এবং বিভিন্ন বিনিময় মাধ্যম হিসেবে স্বর্ণ, রূপো ও ধাতব মুদ্রা এবং কাগজের মুদ্রার প্রচলন শুরু হয়। মানে হচ্ছে তখন থেকে এখন আস্তে আস্তে মানুষ কি করতেছে, বিভিন্ন ধাতব মুদ্রা অথবা স্বর্ণ রূপের মুদ্রা এবং পরবর্তীকালে কাগজের মুদ্রারও প্রচলন শুরু করে। কেন শুরু করে? কারণ তারা বুঝতে শুরু করছে যে চাল যত টাকার চাল দিতেছি, সে আমাকে অত টাকার মাংস দিতেছে না, এবং সে মাংসওয়ালা চিন্তা করতেছে আমি ওরে মাংস দিতেছি 1 কেজি, তার পরিবর্তে সে আমারে চাল দেয় 1 কেজি, দুইটার মূল্য তো সেম না। এগুলার কারণে কি হয়, কাগজের মুদ্রা এবং প্রথমত আসে স্বর্ণরূপের মুদ্রা। এর পূর্বেও ছিল স্বর্ণরূপের মুদ্রার পূর্বে ছিল ওই যে বিভিন্ন কি বলে কড়ি পাথর, দামি দামি যেগুলো হচ্ছে সচরাচর পাওয়া যেত না, দুর্লভ পাথর দিয়ে তারা কি করতো, বিনিময় এর কার্যগুলো করে থাকতো। এখন আসেন ব্যবসায়িক আওতাকে বা ব্যবসায়িক ক্রমবিকাশকে, এটা ধারাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এটার একটা হচ্ছে প্রাচীন যুগ, একটা হচ্ছে মধ্যযুগ এবং আধুনিক যুগ। এই 3 যুগে আমরা ব্যবসাকে ভাগ করতে পারি। প্রাচীন যুগে কি হয়েছিল, তারপর হচ্ছে মধ্যযুগে কি হয়েছিল, এবং আধুনিক যুগে কি হয়েছিল, এটার উপর বেস করে আমরা ব্যবসাকে 3 ভাগে ভাগ করতেছি, মানে ব্যবসাকে 3 ধাপ বা 3 যুগে বিভক্ত করতেছি। দেখা যাক এই 3 যুগে কি কি হয়েছিল। প্রথমত রয়েছে প্রাচীন যুগ। প্রাচীন যুগে কি রয়েছে, প্রাচীন যুগে মানুষ পশু শিকার করত, মৎস্য শিকার করত, ফলমূল আহরণ করত, এবং কৃষি কার্যের দিকে শুরু করছিল, এবং পণ্য দ্রব্যের বিনিময় মানে হচ্ছে পণ্যের বিনিময়ে পণ্য, দ্রব্যের বিনিময়ে দ্রব্য, এই বিনিময়টা তখন শুরু হয়েছিল। এটা প্রাচীন যুগে। প্রাচীন যুগে তেমন কিছু মনে রাখার নাই, শুধুমাত্র মানুষ কি করত, নিজের প্রয়োজনে নিজে যে উৎপাদন করত বা শিকার করত, পশু শিকার করত, এই জিনিসগুলো মাথায় রাখলে আপনি প্রাচীন যুগ সম্পর্কে এতটুকু ধারণা রাখলেই চলবে। এখন আসেন মধ্যযুগে কি হয়েছিল। মধ্যযুগে আমরা দেখতে পাই, মধ্যযুগে কি হয়, মধ্যযুগে শুরু হয় হচ্ছে বিনিময়ের দুষ্প্রাপ্য, মানে যেগুলা পাওয়া দুষ্কর বা সহজে পাওয়া যায় না, মূল্যবান শামুক, ঝিনুক, কড়ি এবং পাথর দ্বারা তারা বিনিময় মাধ্যম শুরু করে। আমি যে একটু আগে বলছিলাম যে ওই যে পণ্যের বিনিময়ে পণ্য, দ্রব্যের বিনিময়ে দ্রব্য, এই জিনিসটাতে একটা যখন ঝামেলা তৈরি হয় যে 1 কেজি মাংসের পরিবর্তে 1 কেজি চাল, 1 কেজি ডালের পরিবর্তে 1 কেজি আলু, এই যে জিনিসটা তৈরি হয়, সেই জন্য কি করা হয়, তারা সিদ্ধান্ত নেয় যে তারা এখন বিভিন্ন বিনিময় মাধ্যম তৈরি করবে, যেমন সেটার জন্য দুষ্কর বা পাওয়া দুষ্প্রাপ্য কি শামুক, ঝিনুক এবং পাথর দিয়ে তারা বিনিময় প্রথা শুরু করে। এবং আস্তে আস্তে মানুষ আরেকটু সভ্য হয়, তখন মানুষ কি করে, স্বর্ণ এবং রূপকে দিয়ে আস্তে আস্তে তারা ধাতব মুদ্রা তৈরি করে এটার ব্যবহার শুরু করে। এবং এর পরবর্তীতে আসে কাগজের মুদ্রা। বাজার ও
শহরের সৃষ্টি, ব্যবসায়িক সংগঠনের উদ্ভব হয়। ব্যবসায়িক সংগঠনের উদ্ভব হয় মানে হচ্ছে এই যে মধ্যযুগে এক মালিকানা এক এক মালিক এক মালিকানা যে ব্যবসায়ী সংগঠন ও অংশীদারি যে ব্যবসায়ী সংগঠন, অংশীদারি যে ব্যবসায়ী সংগঠন, এই দুইটা ব্যবসায়ী সংগঠনের উদ্ভব হয় কোন যুগে? মধ্যযুগে। তো আপনার কোশ্চেন হতে পারে অংশীদারি ব্যবসা বা এক মালিকানায় ব্যবসা কোন যুগে কি হয়, শুরু হয়? সেটা হচ্ছে মধ্যযুগে। এবং কাগজের মুদ্রা প্রচলন অথবা ধাতব মুদ্রার প্রচলন শুরু হয় মধ্যযুগে। বাজার ও শহরের সৃষ্টি হয় মধ্যযুগে। এখান থেকে অনেকগুলো জিনিস মনে রাখার, যেমন হচ্ছে কখন থেকে বিনিময় মাধ্যম শুরু হয়েছিল, বিভিন্ন দ্রব্য পরিবর্তে শামুক, ঝিনুক ও কুড়ি পাথরের, এটা হচ্ছে মধ্যযুগে। স্বর্ণরূপের মুদ্রা অথবা ধাতব মুদ্রা, কাগজের মুদ্রা প্রচলন শুরু হয় মধ্যযুগে। এক মালিকানা ব্যবসা ও অংশীদারি ব্যবসারও প্রচলন শুরু হয় মধ্যযুগে। তারপর হচ্ছে বাজার ও শহর সৃষ্টি হয় মধ্যযুগে। আমাদের আরেকটা যুগ রয়েছে, সেটা হচ্ছে আধুনিক যুগ। তো আধুনিক যুগে কি হয়েছিল? আধুনিক যুগে প্রথমত হচ্ছে শিল্প বিপ্লব হয়। এখন শিল্প বিপ্লবটা কি? শিল্প বিপ্লব যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রযুক্তিগত বিপ্লব। প্রযুক্তিগত বিপ্লব। প্রযুক্তিগত বিপ্লব। এখন আসেন প্রযুক্তিগত বিপ্লব জিনিসটা কি। যেমন মানুষ আস্তে আস্তে উৎপাদনের কাজে প্রযুক্তি ব্যবহার করা শুরু করেছে। তো যখন এই প্রযুক্তি ব্যবহার করা শুরু হয়েছে, যেখানে একটা মানুষ যতটুকু কাজ করতে পারে, তো একটা যন্ত্র এর থেকে দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ বেশি কাজ করতে পারতো। তো সেক্ষেত্রে আস্তে আস্তে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়, তো একটা শিল্প বিপ্লব শুরু হয়ে যায়। তো এটাকে বলা হয় মানে হচ্ছে প্রযুক্তিগত যে বিপ্লব হয়ে থাকে সেটাকে বলা হয় শিল্প বিপ্লব। মানে আধুনিক যুগে শিল্প বিপ্লব হয়েছিল কোন যুগে? আধুনিক যুগে। এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন ঘটে। তথ্য যোগাযোগ প্রযুক্তির কি হয়? প্রযুক্তির তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন ঘটে এবং বিভিন্ন শিল্প কারখানার বিকাশ ঘটে। মানে শিল্প কারখানায়ও তথ্য প্রযুক্তি ও প্রযুক্তিগত উন্নয়ন সাধিত হয়। এবং বৃহতায়ন, উৎপাদন, বন্টন ব্যবস্থা প্রচলন শুরু করে দেয়। ব্যাংকিং ও বীমা ব্যবস্থা শুরু হয়। ব্যাংক, বীমা তখন আস্তে আস্তে মানুষকে সেবা দিতে শুরু করে। এটিএম কার্ডের প্রচলন শুরু হয়। মোবাইল ব্যাংকিং শুরু হয়। তাহলে আপনার এখান থেকে অনেকগুলো কোশ্চেন, এই দুইটা কোশ্চেন আপনি আইসিটির ক্ষেত্রে পেয়ে থাকেন, বা এটাও যে আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তির উন্নয়ন, এটিএম কার্ড, ব্যাংকিং ব্যবস্থাপনা এবং মোবাইল ব্যাংকিং এর প্রচলন শুরু হয় আধুনিক যুগে। আর এখান থেকে কোশ্চেন গুলা, সেটা হচ্ছে শিল্প বিপ্লব কোন যুগে হয়, তারপর হচ্ছে ব্যাংক ও বীমা কোন যুগে থেকে শুরু হয়, এবং বৃহতায়ন, উৎপাদন কোন যুগ থেকে শুরু হয়, সেগুলো সবগুলো হচ্ছে আধুনিক যুগ থেকে। এখন আসেন যে আধুনিক ব্যবসাকে প্রধানত মানে ব্যবসায়ের আওতা এবং পরিধি নিয়ে আমরা এখন আলোচনা করব। যে ব্যবসায়ের আওতাটা কি এবং পরিধিটা কি। আধুনিক ব্যবসাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। কত ভাগে? প্রধানত এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। আমার মতে ব্যবসাটা হচ্ছে, ব্যবসায়ের কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে উৎপাদন আর এটা হচ্ছে বাণিজ্যিকীকরণ। বাণিজ্যিকীকরণ। কেন দুইটা বলা হয়েছে বলতেছি, কারণ হচ্ছে প্রথম কাজে আমরা ব্যবসায় কি করে থাকি? পণ্যদ্রব্য উৎপাদন করে থাকি। আর পণ্যদ্রব্য উৎপাদনের পরবর্তী থেকে ভোক্তা যে পণ্যকে ভোগ করবে বা ক্রেতার কাছে পণ্যটা পৌঁছানো পর্যন্ত যেই কাজ করা হয় সেটা বাণিজ্যের মাধ্যমে করা হয়। এটাকে বলা হয় ব্যবসায়ের আওতা। এবং আসেন শিল্পটা কি। শিল্পর মধ্যে হচ্ছে উৎপাদনের কাজ করে থাকে। শিল্প হচ্ছে আপনার, শিল্প জিনিসটা কি? শিল্প হচ্ছে কোনো পণ্যের রূপগত উপযোগ সৃষ্টি করা, প্রাথমিক যেসব উৎপাদনের প্রাথমিক যেসব কাজ করে থাকে সেগুলো আমরা শিল্প বলতে পারি। তারপর হচ্ছে বাণিজ্য। বাণিজ্য মানে হচ্ছে কমার্স, এবং বাণিজ্যের মাধ্যমে শিল্পে উৎপাদিত যে পণ্যটা উৎপাদন হয়ে থাকে সেই পণ্যটা একবারে ভোক্তার কাছে পৌঁছানো পর্যন্ত এর মাঝখানে যতগুলো কাজ হবে সবগুলো হচ্ছে বাণিজ্যের আন্ডারে। এবং প্রত্যক্ষ সেবাটা কি? প্রত্যক্ষ সেবাটা হচ্ছে আপনার সরাসরি, প্রত্যক্ষ মানে হচ্ছে সরাসরি যে সেবাটা সরাসরি প্রদান করে থাকে। সেবা মূলত সরাসরি দিতে হয়। যে সেবা দেয় তার থেকে এবং যে সেবা গ্রহণ করে, এই দুজন আলাদা করা যায় না। যদি আলাদা করা হয় তাহলে সেখানে সেবা দেয়া যায় না। এটা হচ্ছে প্রত্যক্ষ সেবা। এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব।
এখন আসেন শিল্পর আওতা বা পরিধিটা কি, শিল্প কি কি? শিল্পর মধ্যে আমরা বলতে পারি প্রজনন শিল্প, শিল্পর মধ্যে আমরা বলতে পারি নিষ্কাশন শিল্প, শিল্প হচ্ছে নির্মাণ শিল্প, সেবামূলক শিল্প এবং উৎপাদন শিল্প। এখন দেখি এগুলা কি কি। প্রজনন শিল্প প্রাথমিক শিল্পটা কি? প্রজনন শিল্প, এই প্রজনন শিল্পটা হচ্ছে যে উৎপাদিত সামগ্রী পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়ে থাকে। মানে হচ্ছে প্রজনন শিল্পে যেই পণ্য মানে যে দ্রব্য বা যেই জিনিসটা উৎপাদন করা হয় সেটা আবারও কোনো পণ্য উৎপাদনের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, এটাই হচ্ছে প্রজনন শিল্প। এখন প্রজনন শিল্প হচ্ছে, আমরা এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছি, এখানে ছবিগুলোর মধ্যে দেখা যাইতেছে একটা হচ্ছে মুরগি ফার্ম আর একটা হচ্ছে নার্সারি। এই দুইটার মধ্যে এখানে হচ্ছে গাছের বংশ বিস্তার করা হইতেছে, মানে গাছের বীজ থেকে গাছ উৎপাদন করতেছে এবং সেটা একটা না অনেকগুলা এই কাজটা এইভাবে চলতেই আছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুরগির উৎপাদন, এটাকে বলা হয় কি, হ্যাচারি। মানে হচ্ছে এখানে আমরা মুরগির একটার পরে একটা একটার পরে একটা এইভাবে উৎপাদন করে থাকি, একটা প্রজন্মকে দীর্ঘদিন ধরে টিকিয়ে রাখি, গাছটাকেও এইভাবে সেম। এখন আসেন এই ক্ষেত্রে আরো অনেকগুলা উদাহরণ হতে পারে। মৎস্য পোনা, যে মাছের যেই ছোট ছোট পোনা থাকে ওইগুলাকে আমরা কি করতে পারি, একটার পর একটা মানে সেশনের পর সেশন, মানে একবারের পর আরেকবার এইভাবে উৎপাদন করি, আবার ওইগুলা থেকে আবার উৎপাদন করি, এগুলাই হচ্ছে প্রজনন শিল্পের অন্তর্ভুক্ত বা উদাহরণ বলতে পারেন। এখন আসেন নিষ্কাশন শিল্প। নিষ্কাশন শিল্পটা কি? নিষ্কাশন শিল্পটা হচ্ছে শিল্পের মাধ্যমে যে ভূগর্ভস্থ পানি, তারপরে হচ্ছে বায়ু, প্রাকৃতিক সম্পদ আহরণ করা হয়ে থাকে, তাকে বলা হয় নিষ্কাশন শিল্প। আমরা এখানে দুইটা ছবি দেখতে পাচ্ছি, একটা ছবিতে হচ্ছে ডুবুরিরা সমুদ্র থেকে কোনো খনিজ সম্পদ বা সমুদ্র তলদেশ থেকে কিছু আহরণ করতেছে, আরেকটা দেখতেছি আমরা এখানে খনিজ থেকে বিভিন্ন ধরনের তেল যে আহরণ করা হয় সেটা। নিষ্কাশন শিল্পের মূল কথাটাই হচ্ছে যে আমরা যে পৃথিবীর ভূগর্ভস্থ মানে হচ্ছে মাটির নিচে যে সব সম্পদ থাকে সেগুলো হচ্ছে আমরা আহরণ করব, সেটাই হচ্ছে নিষ্কাশন শিল্প। এটার মাধ্যমে আমরা কয়লা কি করতে পারি, কয়লা এবং কি বলে তেল, তৈল অথবা গ্যাস, তারপর হচ্ছে তেল, গ্যাস, কয়লা, বিভিন্ন ধরনের আরো যত সব খনিজ সম্পদ আছে এগুলাকে আমরা আহরণ করে থাকি, এগুলাই হচ্ছে নিষ্কাশন শিল্প। এখন একটা কথা হচ্ছে, সমুদ্র থেকে মাছ উত্তোলন করা, মাছ ধরা আর হচ্ছে পুকুরে মাছ চাষ করা দুইটা, এটা হচ্ছে সমুদ্র থেকে সমুদ্রে মাছ চাষ, মাছ চাষ। সমুদ্রে যদি আপনি মাছ চাষ করেন, সমুদ্রে তো মাছ চাষ করা যায় না, সমুদ্র থেকে মাছ ধরা যায়। তো যদি আমরা সমুদ্র থেকে মাছ ধরি সেটা হবে নিষ্কাশন শিল্প, কারণ সমুদ্রে যে মাছগুলা রয়েছে সেগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ, সেগুলা কেউ সেখানে চাষ করে না। সমুদ্রের যে মাছগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে প্রাকৃতিক, মানে আল্লাহ প্রদত্ত, যেটা আল্লাহ দিয়েছিলেন। মানে এখানে আমাদের কোনো কিছু করতে হয় না, শুধুমাত্র আমরা মাছগুলো আহরণ করি এবং খাই, এটাই হচ্ছে আমাদের কাজ। তার মানে এটা হচ্ছে নিষ্কাশন শিল্প, যেহেতু এখানে আমরা কখনো মাছগুলা চাষ করি নাই। আর হচ্ছে পুকুরে বাড়ি বা পুকুরে যে আমরা মাছগুলা চাষ করে থাকি সেগুলো হচ্ছে আবার প্রজনন শিল্প। মানে ওইখানে আমরা কি করে থাকি, পুকুরে যে মাছ চাষ করা হয়, যে মাছগুলাকে চাষ করে, আমরা নিজেরা চাষ করি, আমরা সেখানে মাছগুলাকে খাবার দেই এবং ছোট মাছের পোনা এনে ছাড়ি, খাবার দেই এবং মাছগুলা সেখানে বেড়ে ওঠে। এইভাবে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে প্রজনন শিল্প। এখানে প্রাকৃতিক পদার্থ নয়, সেটা আমরা নিজেরা কি করি, ওইখানে চাষ করে থাকি। আর সমুদ্রতে যেটা হয়ে থাকে মাছ, সেটা হচ্ছে প্রাকৃতিক পদার্থ, তাই এটা নিষ্কাশন শিল্প। আর যেটা পুকুর হয়ে থাকে সেটা হচ্ছে প্রজনন শিল্প। আশা করি আপনারা নিষ্কাশন, এই মাছ চাষ এবং সমুদ্র থেকে মাছ ধরা, এটা যে শিল্প এটা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে নির্মাণ শিল্প জিনিসটা কি। নির্মাণ শিল্প হচ্ছে যে শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, সেতু, ভবন ইত্যাদি নির্মাণ করা হয়ে থাকে, সেগুলোকে আমরা নিষ্কাশন শিল্প বলতে পারি। কারণ নিষ্কাশন শিল্পের মধ্যে কি কি হতে পারে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পিলার তৈরি করতেছে কোনো সেতু অথবা কোনো ভবনের জন্য, এটা একটা নির্মাণ শিল্প। এবং হচ্ছে একটা ইন্ডাস্ট্রি অথবা একটা বড় ভবন নির্মাণের কাজ চলতেছে, কনস্ট্রাকশন চলতেছে, এটা হচ্ছে নির্মাণ শিল্প। মানে হচ্ছে কোনো কিছু, যেমন সেতু তৈরি, রাস্তাঘাট তৈরি, তারপর হচ্ছে স্কুল কলেজের যে ভবনগুলো, এগুলো তৈরি, বড় বড় ইন্ডাস্ট্রির ভবন তৈরি, মানে যতগুলোর সাথে আমাদের নির্মাণ কাজ জড়িত সবগুলাকে আমরা নিষ্কাশন শিল্পের অন্তর্ভুক্ত করতে পারি। এরপরে রয়েছে সেবামূলক শিল্প।
সেবামূলক শিল্পটা কি? সেবামূলক শিল্পটা হচ্ছে বিভিন্ন প্রকার সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক ও উন্নত করে তোলাকে সেবামূলক শিল্প বলা হয়ে থাকে। যেমন আমরা এখানে দুইটা পিকচারে দেখতে পারতেছি, একটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে আর এটা হচ্ছে ডাক্তারি সেবা বলা যায়। ডাক্তার যে সেবা দিয়ে থাকে, বাংলাদেশ রেলওয়ে মানুষদেরকে যে পরিবহন সেবা দিয়ে মানে যে পরিবহনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে যেতে যে সহায়তা করে থাকে এটাকে আমরা পরিবহন সেবা বলতে পারি। আর এখানে ডাক্তার যে সেবা দিতেছে সেটাকে ডাক্তারি সেবা বলা যেতে পারে। এটা হচ্ছে সেবামূলক, মানে হচ্ছে মানুষের জীবনযাত্রা মান উন্নয়ন করার জন্য। যেমন সরকারিভাবে আমরা কি পাই? বিদ্যুৎ পাই, যদিও সেটা আমরা বিদ্যুতের জন্য একটা বিল পে করা লাগে, বিল পে করলেও সেটা আমরা সরকারি একটা সংস্থা থেকে পেয়ে থাকি। যদিও যদি সরকার এই ব্যবস্থা আমাদের জন্য না করে থাকে তাহলে আমরা বিদ্যুৎ কোথা থেকে পাবো? এটাই হচ্ছে একটা সরকারি সেবামূলক শিল্প। তারপর হচ্ছে গ্যাস, বিশেষ করে যেগুলা পৌরসভা কেন্দ্রিক বা শহর কেন্দ্রিক এলাকা থাকে সেখানে আমরা সরকারি গ্যাস পেয়ে থাকি, লাইনের গ্যাস যেটাকে আমরা বলে থাকি। এবং ব্যাংকিং, বিভিন্ন ক্ষেত্রেই আমরা সেবা, যে সেবাগুলো আমাদের যেমন বিদ্যুৎ, গ্যাস, ব্যাংকিং, তারপর হচ্ছে বিজ্ঞাপন, এই ধরনের অনেক সেবা আমরা পেয়ে থাকি। এরপর আসেন কি আছে? উৎপাদন শিল্প। উৎপাদন শিল্প জিনিসটা কি? উৎপাদন শিল্প হচ্ছে শিল্পে শ্রম ও যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয়ে থাকে, তাকে কি বলা? উৎপাদন শিল্প বলা হয়ে থাকে। উৎপাদন শিল্প হচ্ছে, মনে করেন আটা, তারপর হচ্ছে যেমন আটা আটা প্লাস পানি প্লাস লবণ প্লাস অন্যান্য অন্যান্য যেগুলো থাকবে সবকিছু মিলায় যদি একটা উৎপাদন করা হয় তাহলে আমরা কি পাই? রুটি পাই। তাহলে এই যে একটা প্রক্রিয়া দেখালাম, যেমন সকালবেলা আপনার মাই কি করে, যেমন নাস্তা তৈরি করে আটা, পানি এবং লবণ এই ধরনের মিশ্রণ দিয়ে, তারপর একটা রুটি তৈরি করে এবং সেটা আপনি খান। এটা কিন্তু যেটা বাসায় তৈরি করা হয় সেটা কিন্তু আবার উৎপাদন নয়, কারণ সেখানে মুনাফা অর্জনের কথা নেই, মুনাফা অর্জনের আশা থাকে না। আর যেখানে মুনাফা অর্জনের কথা থাকবে সেটাই তাহলে আমরা ধরে নিব সেটা কি? সেটাই হচ্ছে উৎপাদন, মানে হচ্ছে বিভিন্ন যেমন কাঠ থেকে আসবাবপত্র তৈরি করা, এই ধরনের যেসব শিল্প আমরা দেখে থাকি সেগুলো হচ্ছে আমাদের উৎপাদন শিল্প। এখন আশা করি আমাদের শিল্পর কাজ এখানে শেষ। এর পরবর্তীতে রয়েছে বাণিজ্য। বাণিজ্যটা কি এবং বাণিজ্যের কাজটা কি? বাণিজ্যের ক্ষেত্রে আমি বলেছিলাম যে বাণিজ্যটা হচ্ছে উৎপাদনের পরবর্তী যতগুলো স্টেপ হবে, উৎপাদনের পরবর্তী থেকে এবং ভোক্তা পাওয়া পর্যন্ত এই যে পুরোটা স্টেপ, এই স্টেপকে আমরা বলে থাকি বাণিজ্য। বা বাণিজ্যের আরো অনেকগুলো নাম হতে পারে, মার্কেটিং অথবা বাজারজাতকরণ, বিপণন, এই ধরনের কাজগুলোকে আমরা বাণিজ্য বলি। তাহলে বাণিজ্যের কাজ হচ্ছে, এক হচ্ছে শর্তগত উপযোগ সৃষ্টি করা, দুই হচ্ছে স্থানগত উপযোগ সৃষ্টি করা, কালগত উপযোগ সৃষ্টি করা, তারপর হচ্ছে অর্থগত উপযোগ সৃষ্টি করা এবং ঝুঁকিগত উপযোগ সৃষ্টি করা ও তথ্যগত উপযোগ সৃষ্টি করা। এখন উপযোগ জিনিসটা কি? এখানে আমার স্লাইডে উপযোগ জিনিসটা অ্যাড হয় নাই দুর্ভাগ্যবশত। উপযোগ জিনিসটা হচ্ছে উপযোগ। উপযোগ অর্থ হচ্ছে বা উপযোগের সংজ্ঞা হচ্ছে যেটার মাধ্যমে মানুষের বা ভোক্তার চাহিদা পূরণ করা যায় বা মানুষের অভাব পূরণ করতে পারে, সেটাকে মানে একটা পণ্যের যে ক্ষমতা, ধরেন একটা পণ্য, যেমন আপনি একটা কলম দিয়ে যখন লেখালেখি করেন তখন ওই কলমটা আপনার প্রয়োজন যতক্ষণ পর্যন্ত ওই কলমের মধ্যে কালি রয়েছে। ওই যে এইভাবে যে এবং আরো যদি কোনো একটা, যেমন আপনার খিদে পেয়েছে, তো একটা রুটি খেলে আপনার খিদেটা নিবারণ হয়, তো ওই রুটিটা খাওয়ার পরে যে প্যাকেটটা পড়ে থাকবে ওইটাতে আপনার কোনো উপযোগ নেই, ওই খাওয়া পর্যন্তই আপনার প্রয়োজন ছিল। মানে মানুষের প্রয়োজন বা অভাব যে পূরণ করতে পারে, পণ্যের যে গুণ, মানুষের অভাব পূরণের পণ্যের যে গুণ, তাকে বলা হয়ে থাকে উপযোগ। এখন আসেন এই উপযোগটার কথা সামান্য করে বললাম, এখন আসেন শর্তগত উপযোগ জিনিসটা কি? শর্তগত উপযোগ হচ্ছে মালিকানার পরিবর্তনের ফলে যে উপযোগের সৃষ্টি হয় তাকে আমরা শর্তগত উপযোগ বলতে পারি। মালিকানা পরিবর্তন, যেমন এখানে আমরা একটা ছবিতে দেখতে পারতেছি, একটা সুপার শপ হতে পারে, এই ধরনের কোনো একটা শপে আমরা দেখতে পারতেছি কি এখানে একটা বিক্রয় কর্মী, সেলসম্যান কি করতেছে, একজন ক্রেতার কাছে একটা পণ্য বিক্রি করতেছে। এই যে একটা পণ্য বিক্রি করতেছে, তো এই যে একটা পণ্য বিক্রি করতেছে ক্রেতার কাছে, তার মানে হচ্ছে এখানে ক্রেতাকে পণ্য দিবে এবং ক্রেতা তাকে কি দিবে? অর্থ প্রদান করবে। এই জিনিসটাই হচ্ছে
মানে শর্তগত উপযোগ বা মালিকানা পরিবর্তনের যে কথাটা, এখানে আমরা একটা উদাহরণ লিখলাম যে ঘড়ির দোকান থেকে ঘড়ি কিনে ব্যবহার করলেন এবং ঘড়ি এর অপেক্ষায় অধিক উপযোগ সৃষ্টি হয়। আবার জমি ক্রয় করে, এখানে এগুলা উদাহরণের থেকে সহজ কথাটাই হচ্ছে যে শর্তগত উপযোগ হচ্ছে আপনি একটা পণ্য নিলেন এবং সেই পণ্যের পরিবর্তে দোকানদারকে অর্থের বিনিময়ে পণ্যের মালিকানাটা ক্রয় করে নিলেন। এই যে পণ্যটা দোকানদারের কাছ থেকে আপনার কাছে যে মালিকানা হস্তান্তর করা হলো, এটাই হচ্ছে সত্তাগত উপযোগ। মালিকানার পরিবর্তন হলেই যেটা হয়ে থাকে, মালিকানার যে পরিবর্তন, এই পরিবর্তন হলে যে উপযোগ সৃষ্টি হয়ে থাকে তাকে বলা হয় সত্তাগত উপযোগ। এর পরবর্তীতে রয়েছে স্থানগত উপযোগ। স্থানগত উপযোগটা কি? স্থানগত উপযোগ জিনিসটা হচ্ছে কোনো বস্তুকে স্থানান্তরের মাধ্যমে, যেমন আমরা রাজশাহীতে আম উৎপাদন হয় বেশি পরিমাণে, তো সেই আম আমরা কি করি, ঢাকায় এনে বা বিভিন্ন জেলা বিভাগে স্থানান্তর করে সেই আমগুলো বিক্রি করে থাকি। এই যে জিনিসটা, যে এক স্থানে উৎপাদিত পণ্য অন্য স্থানে নিয়ে বিক্রি করার যেই প্রক্রিয়াটা, তাকে স্থানগত উপযোগ বলা হয়ে থাকে। তাকে কি বলা হয়? স্থানগত উপযোগ। যেমন বন থেকে কাঠ কেটে যে উপযোগ সৃষ্টি করা হয় তাকে শহরে ফার্নিচারের দোকানে আনা হয়ে থাকে। এটাই হচ্ছে এটা মানে এখানে আমরা এটা দুইটা ছবির মধ্যে দেখতেছি যে পিকআপ ভ্যানে করে আমরা বিভিন্ন ধরনের পণ্য পৌঁছানোর যে একটাই, যে আপনার যে কোনো প্রোডাক্ট আমাদের কাছেই মূল্যবান এবং পার্সেল পৌঁছে দেওয়াই নিরাপদে সমাধান। মানে হচ্ছে এখানে অনেকগুলা কথা আছে যে আপনি এক জায়গায় উৎপাদন করছেন, সেটা অন্য জায়গায় এনে বিক্রি করছেন। যেমন গ্রাম অঞ্চলে আলু উৎপাদন করা হয়, তো সেই আলু কি আমরা শুধুমাত্র গ্রামেই মানুষেরা খেয়ে থাকি, নাকি সেটা শহরের বিভিন্ন বা অন্যান্য যেসব জায়গায় আলু উৎপাদন করা হয় না, আলু কিন্তু প্রত্যেক জেলায় উৎপাদন হয় না, তো যেসব জায়গায় আলু উৎপাদন হয় না সেসব জায়গায় তো আমরা আলু পেয়ে থাকি, সেটা পরিবহনের মাধ্যমে সম্ভব হয়ে থাকে। আর এই পরিবহনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পণ্য স্থানান্তর করে যেই উপযোগ সৃষ্টি করা হয় তাকে স্থানগত উপযোগ বলা হয়ে থাকে। এরপরে রয়েছে যে ব্যবসায়ের আওতার মধ্যে সময়গত উপযোগ বা কালগত উপযোগ। এটার আরেকটা নাম হচ্ছে কালগত উপযোগ। কালগত উপযোগ। এখন আসেন, সময়ের ব্যবধানের ফলে যে অতিরিক্ত উপযোগের সৃষ্টি হয়ে থাকে তাকে সময়গত উপযোগ বলা হয়। এখানে আমরা একটা আলুকে কোল্ড স্টোরে সংরক্ষণ করার যে একটা প্রক্রিয়া, সেটা দেখতে পাচ্ছি। তাহলে দেখেন, সময়গত উপযোগ হচ্ছে যেমন একটা বছরে একটা সিজনে আলু উৎপাদন করা হয়ে থাকে, সেই আলু আমরা বছরে সারা বছর খেয়ে থাকি। এই যে এক সময় উৎপাদিত পণ্য সারা বছর যে আমরা পেয়ে থাকি, যে এটাকে বলা হয়ে থাকে সময়গত বা কালগত উপযোগ। মানে হচ্ছে এক সময় উৎপাদিত পণ্য সংরক্ষণ করে অন্য সময়ে যে বিক্রি করা এবং অন্য সময়ে সেটার উপযোগ ভোগ করা, এটাকে বলা হয় সময়গত বা কালগত উপযোগ। এটা আমরা গুদামজাতকরণের মাধ্যমে করে থাকি। গুদাম জাতকরণ গুদামজাতকরণ, আমরা গুদামজাতকরণের মাধ্যমে কি করে থাকি, সময়গত উপযোগ সৃষ্টি করে থাকি, যেটা আমরা এখানে এই যে একটা আলু কুলিং স্টোরের ছবিতেই দেখতে পাচ্ছি। এরপর আসেন, অর্থগত উপযোগটা কি? অর্থগত উপযোগ হচ্ছে আমরা ব্যবসা যখন শুরু করি এবং ব্যবসা মাঝখানে গিয়ে আমাদের মাঝে মধ্যে কি হয়, অর্থের প্রয়োজন হয়ে থাকে। যেমন আমরা নতুন করে অন্য একটা প্রোডাক্ট আনতে চাই আমাদের কোম্পানিতে, অথবা আমাদের দোকানে একটু ভালো পণ্য উৎপাদন তৈরি করতে চাই, এই জন্য মেশিনারির প্রয়োজন। তো এই জন্য আমরা কি প্রয়োজন থাকে, অর্থের প্রয়োজন থাকে। আর সেই অর্থ আমাদেরকে কে যোগান দেয়? বিভিন্ন ধরনের ব্যাংক অথবা ঋণ প্রদানকারী সংস্থাগুলো। আর অর্থনীতিতে কোনো দ্রব্য বা পণ্যের মাধ্যমে মানুষের অভাব পূরণের ক্ষমতাকে বলা হয়ে থাকে অর্থগত উপযোগ। যে আমার প্রয়োজন, যে আমি ঋণ নিব, কেন ঋণ নিব? কারণ আমার প্রয়োজন আছে, আমি আমার ব্যবসাকে বড় করতে চাই, আমার মূলধনের প্রয়োজন আছে, তো এই জন্য আমি ঋণ নিব। এটাকেই বলা হয়ে থাকে অর্থগত উপযোগ। ঠিক আছে, অর্থগত উপযোগের পরে আছে ঝুঁকিগত উপযোগ। এখন ঝুঁকি হচ্ছে মানুষে যে একটা পণ্য উৎপাদন করার পরে যে এই পণ্যটা কি আসলে সে যেই দাম দিয়ে উৎপাদন করছে সেই দামে কি বিক্রি করতে পারবে কিনা, এটা একটা ঝুঁকি। তারপর হচ্ছে একটা পণ্য উৎপাদন করার পরবর্তীতে সেই পণ্যটা বিক্রয় করার আগে যদি নষ্ট হয়ে যায়, বিভিন্ন অগ্নিকাণ্ডের মাধ্যমে, জাহাজ দুর্ঘটনায়, সড়ক দুর্ঘটনায়, যদি এই ধরনের এইভাবে যদি পণ্যগুলো নষ্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ঝুঁকির সৃষ্টি হয়। আর এই ঝুঁকি দূর করার জন্য আমরা কি করে থাকি? বীমা করে থাকি। আর ঝুঁকি উপযোগে সাধারণত এই উপযোগে বোঝানো হয় যে ব্যবসায় বাণিজ্যের
কার্যকারণে বিদ্যমান ঝুঁকি ও অনিশ্চয়তা দূরকরণের মাধ্যম। তাহলে ঝুঁকিগত উপযোগ আমাদেরকে কে সৃষ্টি করে দেয়? ঝুঁকিগত উপযোগ আমাদের সৃষ্টি করে হচ্ছে বিভিন্ন ধরনের বীমা কোম্পানিগুলো। আমরা তাদের কাছ থেকে ঝুঁকিগত উপযোগটা পেয়ে থাকি। এখন আসেন এর পরবর্তীতে আছে তথ্যগত উপযোগ। তথ্যগত উপযোগ জিনিসটা কি? যে বিজ্ঞাপনের মাধ্যমে যেই উপযোগ সৃষ্টি হয়ে থাকে। আমরা একটা পণ্য, ধরেন আমি একটা কোম্পানির মালিক, আমি একটা পণ্য উৎপাদন করলাম, যে এটা এই যে একটা বার্গার উৎপাদন করলাম। তো আমি যে বার্গারটা উৎপাদন করতেছি এটা আপনি ক্রেতা, আপনাকে জানাতে হবে এবং আমার বার্গারের গুণগত মান, যে এটা ভালো এবং এটার এই মান, এটার মধ্যে এটা ব্যবহার করা হয়েছে, এই জিনিসটা যে আপনাকে জানানোর যে প্রক্রিয়া, ক্রেতাকে জানানোর যে প্রক্রিয়া, সেটাকে বলা হয়ে থাকে তথ্যগত উপযোগ। আর তথ্যগত উপযোগ কে দিয়ে থাকে? বিভিন্ন বিজ্ঞাপন সংস্থা আমাদেরকে এই সেবাটা প্রোভাইড করে থাকে। এই সেবাটা বিভিন্ন বিজ্ঞাপনের মাধ্যমে সৃষ্টি হয়ে থাকে মানুষকে, মানে ক্রেতাকে জানানো, পণ্য সম্পর্কে বা সেবা সম্পর্কে জানানো, পণ্য বা সেবার গুণগত মান সম্পর্কে জানানোর যে প্রক্রিয়াটা, তাকে বলা হয়ে থাকে সেবাগত মানে তথ্যগত উপযোগ। এই তথ্যগত উপযোগের মাধ্যমে আমরা ক্রেতাদেরকে জানিয়ে থাকি আমাদের পণ্যের গুণগত মান। এই ধরনের উপযোগের একটা ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। রাস্তাঘাটে আমরা বিভিন্ন বিলবোর্ড দেখে থাকি এই ধরনের। এখানে আবার এলইডিও থাকতে পারে, অথবা আমরা যখন রেডিওতে মানে কোন একটা অনুষ্ঠান শুনি, তখন আমরা কি দেখতে পাই? বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেয়, অ্যাড দেয়। তারপর হচ্ছে আমরা যখন টেলিভিশনে কোনো একটা অনুষ্ঠান দেখতে যাই বা কোনো একটা কিছু দেখতে যাই, খবর দেখতে যাই, যে কোনো কিছু, তখন দেখবো আমরা মাঝে মাঝে কি করি? আমরা দেখতে পাই যে অ্যাড আসে। যেমন ইউটিউবে আছে, এখন বর্তমানে সোশ্যাল মিডিয়া অ্যাডগুলো সবচেয়ে বেশি জনপ্রিয়। ইউটিউব, ফেসবুক এবং কি বলে গুগল, টুইটার, এই ধরনের অনেক ধরনের অ্যাড রয়েছে। এগুলোর মাধ্যমে আমরা আমাদের পণ্য সম্পর্কে বিভিন্ন ক্রেতাদেরকে জানাতে পারি। এটাকে বলা হয় তথ্যগত উপযোগ। এর পরবর্তীতে আসেন প্রত্যক্ষ সেবা। এই যে তথ্যগত উপযোগের মাধ্যমে আমাদের ব্যবসায়ের যে ব্যবসায় যে বাণিজ্যিকের কাজ ছিল সেটা শেষ হলো। এখন আসে যে ব্যবসায়ের আওতার মধ্যে প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবা জিনিসটা কি? মুনাফা অর্জনের উদ্দেশ্যে গ্রাহকদের প্রয়োজন পূরণের সাথে কোনো কাজ বা তৃপ্তি প্রদানকে প্রত্যক্ষ সেবা বলা হয়ে থাকে, যার মাধ্যমে অর্থ উপার্জনের স্বাধীন পেশা, যেমন ডাক্তার হতে পারে, উকিলের পেশা হতে পারে, প্রকৌশলী পেশাজীবীগণের যেসব শ্রম বা সেবা বিক্রয় করে থাকে, সেগুলা ক্ষেত্রে কি থাকতে হবে? মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে। যেমন আমাদের প্রয়োজন হলো আমাদের কি উকিলের, আমার একটা মামলা লড়ার জন্য একটা উকিলের দরকার। তো এই যে আমরা এখানে একটা উকিলের যে সেবাগত রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে গিয়ে উকিলে আমাদেরকে যে সেবাটা দিবে এবং তাকে আমরা কিন্তু এটার বিনিময়ে কি দিব? একটা অর্থ প্রদান করব। এই যে উকিলের যে সেবাটা দিতেছে এবং সে আমাদের থেকে অর্থটা পাইতেছে, এটাই হচ্ছে তার জন্য প্রত্যক্ষ সেবা। আর প্রত্যক্ষ সেবা হচ্ছে সরাসরি সেবা প্রদান করা। এখন আসেন সেবা সেটা হচ্ছে সেটার বৈশিষ্ট্য। সেবার বৈশিষ্ট্য হচ্ছে তিনটি, আরো কয়েকটা বৈশিষ্ট্য থাকতে পারে, এবং যেটা থেকে আমি কিছু স্পেসিফিক বৈশিষ্ট্যগুলো তুলে ধরলাম, যেটা হচ্ছে কি অস্পর্শনীয়তা, তারপর হচ্ছে অসংরক্ষণশীলতা এবং হচ্ছে সরাসরি সম্পর্ক। অস্পর্শনীয়তা, সেবা আপনি দেখতে পাবেন না এবং সেবা ধরা যায় না, ছোঁয়াও যায় না, এই ধরনের একটা জিনিস যেটা হচ্ছে ধরা ছোঁয়ার বাইরে, এবং সেবা সংরক্ষণ করা যায় না। সেবার জিনিসটা আপনার যখন এখন একজন ডাক্তার একটা সেবা উৎপাদন করতেছে, মানে হচ্ছে একটা ডাক্তার এখন একটা ইনজেকশন দিবে বা আপনাকে একটা সেবা প্রদান করবে, ডাক্তার আপনার ইয়েটা দেখবে। তো যখন ডাক্তার আপনার সমস্যাটা দেখবে, তখন যদি সেটা আপনি এখন ডাক্তারই দেখে দিল, আপনিও গেলেন না, ডাক্তার দেখে রেখে গেল, মানে একটা ইনজেকশনে রেখে গেল, সেটা আপনি পরবর্তী গেলে এই সেবাটা কি আর পাবেন না। এই জন্য বলা হয় যে কি সেবাটা সংরক্ষণ করা যায় না। যেমন আপনি একটা দিনমজুরের কথা যদি চিন্তা করেন, যে যারা হচ্ছে গিয়ে মানুষদেরকে সেবাগুলা দিয়ে থাকে, যেমন যারা কি বলে গ্রাম অঞ্চলে মাটি কাটার কাজ করে থাকে, অথবা আরো যেসব টুকটাক, যেমন আমাদের ঢাকা কর্পোরেশনে, সিটি কর্পোরেশন বা অন্যান্য সিটি কর্পোরেশন গুলোতে যেসব ময়লার আর যেসব শ্রমিকরা কাজ করে থাকে, তারা যদি তখন সেবাটা উৎপাদন না করে, মানে যখন সেবাটা উৎপাদন করছে তখন সেবাটা আপনার প্রয়োজন ছিল না, তো সে উৎপাদন করে সে সেবাটা সংরক্ষণ করলে কি আপনি পরবর্তী সেবা পাবেন। এই জন্য মানে সে সেবাটা পরবর্তীতে পাওয়া সম্ভব না। যেমন একজন লোক যখন সেবাটা উৎপাদন করতেছে, তখন আপনার সেবাটা, একজন ডাক্তার যখন সেবাটা উৎপাদন করতেছেন, তখন সেবাটা আপনার প্রয়োজন না। তো আপনি কি চাইলে সেই সেবাটা, ডাক্তারের কি চাইলে কি সেই সেবাটা উৎপাদন করে কি সংরক্ষণ করতে পারবে? না,
সেই জন্য ওকে বলা হয় সেবা সংরক্ষণ করা যায় না, মানে হচ্ছে সেবা পচনশীল। তারপর হচ্ছে সরাসরি সম্পর্ক। সেবা সরাসরি সম্পর্ক মানে হচ্ছে সেবা ডাক্তারি সেবা ডাক্তারই দিতে হয়, ডাক্তারি সেবা কখনো উকিল দিতে পারে না, উকিলের সেবা ডাক্তার দিতে পারে না, এবং ডাক্তার ছাড়া ডাক্তারি সেবা পাওয়া যায় না, উকিল ছাড়া উকিলের সেবা পাওয়া যায় না, শিক্ষক ছাড়া শিক্ষকের সেবা পাওয়া যায় না, এবং প্রকৌশলী ছাড়া প্রকৌশলী যে সেবাটা সেটা আমরা পেতে পারি না। এই জন্য বলা হয়ে থাকে যে সেবাটা প্রত্যক্ষ, সেবা যে উৎপাদন করবে সে ছাড়া সে সেবা গ্রহণ করা যায় না। এরপরে রয়েছে আসেন ব্যবসায়িক আওতা। এই যে সেবা প্রত্যক্ষ সেবার মাধ্যমে আমাদের ব্যবসায়ের আওতা ও প্রকারভেদটা শেষ হলো। এখন রয়েছে যে ব্যবসায়িক পরিবেশটা। ব্যবসায়িক পরিবেশটা কি? ব্যবসায়িক পরিবেশ হচ্ছে, ব্যবসায়িক পরিবেশ বলতে যাচ্ছে আমরা বলতে পারি আমরা আমাদের পরিবেশ সংজ্ঞাটা কি বলি, যে আমরা যে পারিপার্শ্বিকতার মধ্যে বসবাস করি, আমাদের আশেপাশে যা কিছু রয়েছে তাই হচ্ছে পরিবেশ। আর ব্যবসায়িক পরিবেশে শুধুমাত্র একটা জিনিস কিছু অ্যাড করতে হবে, যে যেই পারিপার্শ্বিকতার মাধ্যমে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে ব্যবসায়িক পরিবেশ। মানে হচ্ছে যেই পারিপার্শ্বিকতা, যে পরিবেশের মাধ্যমে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে তাকে ব্যবসায়িক পরিবেশ বলা হয়ে থাকে। এখন আসেন ব্যবসায়িক পরিবেশ কি কি হতে পারে? প্রাকৃতিক পরিবেশ, তারপর রয়েছে সামাজিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ এবং আইনগত পরিবেশ। এগুলো নিয়ে আমরা একটু পরে বিস্তারিত আলোচনা করব, এবং আমরা একটু এগুলার একটা পিকচার, প্রত্যেকটা শেয়ার একটা একটা করে পিকচার দেখি, যেমন আমরা ধারণা নেই। প্রাকৃতিক সেবা। প্রাকৃতিক সেবা জিনিসটা কি? প্রাকৃতিক সেবা হচ্ছে আমরা যে মাটির উপর চাষাবাদ করতেছি, এই যে মাটির উপর চাষাবাদ, এবং কি আমরা মাটি, আলো বা এই ধরনের জিনিসগুলা ব্যবহার করতেছি, এটাকে আমরা বলে থাকি প্রাকৃতিক পরিবেশ। তারপর হচ্ছে সামাজিক পরিবেশ। আমাদের সামাজিক পরিবেশের মধ্যে অনেকগুলো উপাদান রয়েছে, সেগুলা মিলে আমাদের সামাজিক পরিবেশটা হয়ে থাকে। তারপরে হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, যে ব্যাংকিং আমাদেরকে যে সেবা দিয়ে থাকে সেটা অর্থনৈতিক পরিবেশ। রাজনৈতিক পরিবেশ, এখানে আমরা জুলাই অভ্যুত্থানের একটা কি বলে একটা ছবি ব্যবহার করেছি, যেখানে হচ্ছে বা অন্য কোন একটা ছবি ধরে নেন আপনি, এখানে হচ্ছে রাজনৈতিক একটা অস্থিতিশীলতা চলতেছে, যার কারণে ব্যবসায়িক পরিবেশ কি হইতেছে? ক্ষতিগ্রস্ত হইতেছে, ব্যবসায়িক কর্মটাকেও ক্ষতিগ্রস্ত হইতেছে। তারপরে হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ। এই যে আমরা ব্যবসায়ের মাধ্যমে এক জায়গায় বসে থেকে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় কর্মকাণ্ড পরিচালনা করতেছি, তারপরে হচ্ছে আমরা এই কম্পিউটার ব্যবহার করতেছি, ইন্টারনেট ব্যবহার করতেছি, এবং অনলাইনে অর্ডার নিতেছি, অনলাইনে অর্ডার দিতেছি। এই জিনিসটাই হচ্ছে প্রযুক্তিগত উপযোগ। এর পরবর্তীতে রয়েছে যে আইনগত পরিবেশ। আইনগত পরিবেশটা কি? আইনগত পরিবেশ হচ্ছে একটা দেশের ব্যবসায়িক পরিবেশের যে আইন বা নীতিমালা থাকে সেগুলোই হচ্ছে, মানে একটা দেশের ব্যবসার যেসব জিনিস বৈধ বা যেসব আইন রয়েছে, পরিবেশ সংরক্ষণ আইন, তারপর হচ্ছে পণ্যের মানগত আইন, এই ধরনের যেসব মান রয়েছে সেগুলোকে আমরা আইনগত পরিবেশ বলতে পারি। এখন আসেন যে ব্যবসায়িক পরিবেশের যেসব আওতা রয়েছে, যেমন ব্যবসায়িক পরিবেশের মধ্যে প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশের মধ্যে জলবায়ু, ভূমি, প্রাকৃতিক সম্পদ ও নদ নদী ইত্যাদি থাকে। এটাই হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, মানে প্রাকৃতিতে যেসব সম্পদ পদার্থ রয়েছে সেগুলো আমরা যদি ব্যবহার করে থাকি সেটাকে আমরা প্রাকৃতিক পরিবেশ বলতে পারি। তারপর অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ হচ্ছে সঞ্চয়, বিনিয়োগ, মূলধন ও অর্থ ও ব্যাংকিং যেসব জিনিসটা রয়েছে, এই পুরো জিনিসটাই হচ্ছে আমাদের অর্থনৈতিক পরিবেশের অন্তর্ভুক্ত। আসেন তারপরে হচ্ছে, এখন আসেন বাংলাদেশে, তারপরে রয়েছে সামাজিক পরিবেশ। সামাজিক পরিবেশটা কি? সামাজিক পরিবেশ হচ্ছে একটা দেশের জাতিগুলো, তারপর হচ্ছে ধর্মীয় বিশ্বাস থাকে, ভোক্তাদের মনোভাব থাকে, মানব সম্পদ থাকতে পারে, শিক্ষা থাকতে পারে, আলাদা সংস্কৃতি থাকতে পারে, ঐতিহ্য থাকতে পারে। এসব কিছুর উপর বেস করে যে ব্যবসায়িক পরিবেশ গড়ে ওঠে তাকে আমরা কি বলতে পারি? সামাজিক পরিবেশ। এখন আসেন রাজনৈতিক পরিবেশ। সরকারের সার্বভৌমত্ব, আইন শৃঙ্খলা, রাজনৈতিক স্থিতিশীলতা, তারপর হচ্ছে সরকারের যেসব নীতিমালা এবং রাজনৈতিক দলের প্রভাব, এবং কি আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদিকে বলা হয় রাজনৈতিক পরিবেশ। আইনগত পরিবেশ জিনিসটা কি? আইনগত পরিবেশটা হচ্ছে যে বাণিজ্যিক আইন, শিল্প আইন, তারপর হচ্ছে পরিবেশ সংরক্ষণ আইন, এবং কি বলে ভোক্তা আইন, মানে হচ্ছে ব্যবসায়িক যত ধরনের আইন রয়েছে সেগুলোকে আমরা আইনগত পরিবেশ বলতে পারি। প্রযুক্তিগত পরিবেশটা কি? প্রযুক্তি শিক্ষা, কারিগরি দক্ষতা, তারপর হচ্ছে উন্নত প্রযুক্তি, ব্যবসায়িক আরামদায়ক সুবিধা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যে ব্যবহার। এখন আসেন বাংলাদেশের ব্যবসা, শুধু ব্যবসায়ের চাকা সচল রাখে হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। এটা হচ্ছে কি রাখে? চাকা সচল রাখে, চাকা সচল রাখে, সচল।
এবং সামাজিক পরিবেশ। বাংলাদেশের সবচেয়ে অনুকূল পরিবেশ হচ্ছে সামাজিক পরিবেশ, এটা হচ্ছে অনুকূল পরিবেশ। অনুকূল পরিবেশ। তারপরে হচ্ছে সবচেয়ে প্রতিকূল, মানে হচ্ছে অনুকূল হচ্ছে এইগুলার মাধ্যমে বাংলাদেশের ব্যবসা করা খুবই সহজ, এবং প্রতিকূল পরিবেশ হচ্ছে প্রতিকূল প্রতিকূল পরিবেশ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ, যে পরিবেশে কি বলে, কারণ বাংলাদেশে কয়দিন পরে মিটিং মিছিল লেগে থাকে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের রাজনৈতিক অস্থিরতাশীলতা লেগে থাকে, এবং যেই দল সমাজ কি বলে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তার যে একটা প্রভাব দাপট, এসবগুলা ব্যবসায়িক পরিবেশে বিপুল একটা নেগেটিভ কি করে নেগেটিভ একটা ধারণা তৈরি করে এবং নেগেটিভ প্রভাব ফেলে। যেমন আপনি ধরতে পারেন, যেমন বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা সরকারে থাকে তাদের চাঁদাবাজি এবং সরকার তাদের একটা দাপট, তাদের একটা যে থাকে, এগুলো ব্যবসায়িক পরিবেশে কি করে বিভিন্ন ধরনের ক্ষতির সম্মুখীন করে থাকে। তো আজকে এই যে ব্যবসায়িক পরিবেশের মাধ্যমে আমাদের ব্যবসায়ী শিক্ষা শাখা ব্যবসায়ী উদ্যোগ বইয়ের প্রথম অধ্যায় ব্যবসায়ের ধারণা কি বলে ক্লাসটি শেষ হলো। এই পুরো ক্লাসটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং হচ্ছে যারা আমাদের ক্লাসটা দেখে উপকৃত হবেন এবং এবং নতুন নতুন ক্লাস আরো পেতে চান এই ধরনের ক্লাস, তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে আপনার ফ্রেন্ডদের কাছে, যেন সেও এইভাবে খুব সহজে কম সময়ের মধ্যে একটা অধ্যায়ে ভালোভাবে বুঝে নিতে পারে, যার মাধ্যমে সে কি করতে পারে সৃজনশীল এমসিকিউ সমাধান করতে পারে। সেজন্য আপনি চাইলে আপনার বন্ধুদের কাছে আমাদের ক্লাসটা যদি আপনার মনে হয় যে তারা উপকারে আসবে, তাহলে শেয়ার করতে পারবেন, এবং আপনার মতামত এবং নতুন ক্লাসের প্রয়োজন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।